দেখো, আজ তোমাদের স্টেট অফ ম্যাটার অর্থাৎ পদার্থের অবস্থার তৃতীয় ক্লাস নেব, থার্ড ক্লাস। সেখানে প্রথমেই চলে আসবে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয়। কী করে আর এর মান নির্ণয় করতে হয় দেখো, প্রথমে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কে ইনভার্স এককে আর এর মান নির্ণয়। আর ইকুয়াল টু পিভি বাই এনটি হয়। আর ইকুয়াল টু পিভি বাই এনটি হলে পিটা চাপ, ভিটা আয়তন, এনটা মোল সংখ্যা, টিটা পরম উষ্ণতা। চাপ, প্রমাণ চাপ কত হয়? 1 অ্যাটমসফিয়ার। প্রমাণ আয়তন 22.4 লিটার। এনটা 1 মোল লিখবো, টিটা 273 কেলভিন লিখবো। প্রথমেই মনে রাখবে আর এর মান নির্ণয় করতে হলে প্রমাণ চাপ, প্রমাণ আয়তন, প্রমাণ উষ্ণতা বসাতে হয়, আর এনটা 1 মোল লিখে মানটা বের করতে হয়। তাহলে এই মানটা হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার। উপরে লিটার আছে, অ্যাটমসফিয়ার আছে, নিচে মোলটা উপরে গেলে মোল ইনভার্স, নিচে কেটা উপরে গেলে কে ইনভার্স। আবার বলছি, আর এর মান নির্ণয় করতে হলে প্রমাণ চাপ, প্রমাণ আয়তন, প্রমাণ উষ্ণতা বসাতে হয়, 1 মোল গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয়। ডেসিমিটার কিউব টর মোল ইনভার্স কে ইনভার্স এভাবে আর এর মান নির্ণয়। দেখো, প্রমাণ চাপ 760 টর হয়, মানে 1 ATM মানে 760 টর। আর ডেসিমিটার কিউব মানে লিটার, তোমরা জানো। প্রমাণ আয়তন হয় 22.4 লিটার, মানে 22.4 ডেসিমিটার কিউব। এন আর টি এর আগের মতোই মান বসিয়ে ক্যালকুলেট করলাম, হবে 62.36। উপরে ডিএম কিউ টর মোল ইনভার্স কে ইনভার্স হয়ে গেল। সিজিএস এককে আর এর মান নির্ণয় করতে হলে আর ইকুয়াল টু পি বাই এনটি। চাপ মানে তোমরা জানো এইচডিজি, পারদের উচ্চতা ব্যারোমিটারে, পারদের ঘনত্ব, অভিকর্ষ ত্বরণ। প্রমাণ চাপ কত হয়? 76 সেমি পারস্তম্ভের চাপ, মানে পারদের 76 সেমি পারদটা ওঠে। ডি মানে পারদের ঘনত্ব 13.6, আর জি মানে অভিকর্ষ ত্বরণ 981। আর প্রমাণ আয়তন হয় কত? 22.4 লিটারটাকে সেমি কিউতে করলে হয় 22,400 সেমি কিউ। এটা সিজিএস ইউনিট। এনটা একই, টিটা একই, আগের মতোই। ক্যালকুলেট করলে হবে 8.314 ইন্টু 10⁻7। আর আর এর মাত্রা হয় সিজিএসে আর্ক মোল ইনভার্স কে ইনভার্স। তোমরা একটু আগে পড়েছো, আর এর মাত্রা মানেই শক্তির মাত্রা, মোল ইনভার্স কে ইনভার্স। আর এর শক্তির মাত্রা হয় সিজিএসে আর্ক, তাই আর্ক লিখে মোল ইনভার্স কে ইনভার্স লিখলাম। এসআই একক আর এর মান কত হবে? সিজিএস থেকে এসআই করতে হলে তোমরা জানো আর্ক থেকে জুল করতে হলে 10⁻7 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এই মানটাকে, যে মানটা সিজিএসে পেয়েছিলে, সেই মানটাকে যদি 10⁻7 দিয়ে ভাগ করে দাও, হয়ে যাবে 8.314 জুল মোল ইনভার্স কে ইনভার্স। এটা এসআই একক। ক্যালোরিতে আর এর মান নির্ণয় করতে হলে জানো তোমরা 1 ক্যালোরি ইকুয়াল টু 4.184 জুল। তো আর এর মানটা তোমরা জুলে বের করেছিলে, এবার ক্যালোরিতে করতে হলে 4.18 দিয়ে ভাগ করলে আসবে 1.987 ক্যালোরি। আগের মতোই মোল ইনভার্স কে ইনভার্স। পড়াবো বোল্টজম্যান ধ্রুবক। দেখো, বোল্টজম্যান ধ্রুবক বলতে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর অ্যাভোগাড্রো সংখ্যার যে অনুপাত, তাকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক। সিজিএসে কে এর মানটা তোমরা করলে 8.314 ইন্টু 10⁻7 আর্ক। আর এর মানে অ্যাভোগাড্রো সংখ্যা জানো, বসালে এই এককটা আসবে, এই মানটা আসবে 1.318 ইন্টু 10⁻16 আর্ক কেলভিন ইনভার্স। আর এসআই করলে তোমরা যে আর এর মান জুলে হয় 8.314 জুল, আর এর মানটা যথারীতি একই, নিয়ে যাবে 1.38 ইন্টু 10⁻23 জুল কেলভিন ইনভার্স। আদর্শ গ্যাস সমীকরণের প্রয়োগ দেখো, পিভি ইকুয়াল টু এনআরটি তোমরা জানো। এন মানে মোল সংখ্যা, মানে গ্যাসের পরিমাণ বা আণবিক ভর জানো তোমরা। সাজিয়ে নিলে এটি কী হবে? পিএম ইকুয়াল টু WI/VRT। ওজন বা আয়তন মানে ঘনত্ব জানো, তাই পিএম ইকুয়াল টু ডিআরটি হলো। সাজালে হবে ডি ইকুয়াল টু PM/RT। তাহলে ডি এর সঙ্গে পি এর সম্পর্ক দেখো, পিটা উপরে আছে বলে সমানুপাতিক। ডি এর সঙ্গে আণবিক ভরের সম্পর্ক সমানুপাতিক। ডি এর সঙ্গে টি এর সম্পর্ক, উষ্ণতা সম্পর্ক ব্যস্তানুপাতিক। এবার যদি ডি এর জায়গায় D1 লেখো আর পি এর জায়গায় P1, টি এর জায়গায় T1 লেখো, এম আর আরটা কিন্তু স্থির, কারণ কোনো গ্যাসে আণবিক ভর স্থির থাকে আর আর স্থির থাকে। তাহলে D1 আর D2 এখানে বসিয়ে দুবার সমীকরণ তৈরি করলে দেখবে এটা আসবে D1/D2 ইকুয়াল টু P1/P2 ইন্টু T2/T1। আর এবং এমটা স্থির বলে ওগুলো কেটে যাবে। দেখো, বিজ্ঞানী এন্ড্রুজ, বিজ্ঞানী ক্যামেলিং, বিজ্ঞানী ওনেস, বিজ্ঞানী ম্যাক্সওয়েল, এই সমস্ত বিজ্ঞানীরা বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হচ্ছে এটা পরীক্ষা করে লেখচিত্র স্থাপন করলেন। তা প্রথমে এগিয়ে এলেন লেখচিত্র স্থাপনে অ্যামাকা, প্রথমে এগিয়ে এলেন। পরীক্ষা ছিল অ্যান্ড্রুজের পরীক্ষা, ক্যামেলিং, ওনেস, ম্যাক্সওয়েলের পরীক্ষা ছিল, লেখচিত্র করলেন অ্যামাকা। উনি বললেন যে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। তার লেখচিত্রের প্রমাণ দেখো, বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পি এর লেখচিত্র দেখবো। তোমরা আদর্শ গ্যাসে পড়েছো পিভিকে ওয়াই অক্ষে আর পিকে এক্স অক্ষে স্থাপন করলে বয়েল সূত্রের লেখচিত্রে পড়েছো এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পাওয়া যায়, এটা আদর্শ গ্যাসের লেখচিত্র। কিন্তু দেখো তোমাদের কতগুলো গ্যাস দিয়েছি, মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, ঠিক আছে, নাইট্রোজেন,
এই সমস্ত গ্যাসগুলো দেখতে পাচ্ছি কেউই কিন্তু এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা দেয়নি, অর্থাৎ পিভি বনাম পি এর যে লেখচিত্র সে অনুযায়ী এরা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা দেয় না, তাই এরা বাস্তব গ্যাস। প্রথমে দেখতে পাচ্ছি হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে লেখচিত্র খাড়া লেখচিত্র হয়েছে, মানে চাপ বাড়ার সাথে সাথে পিভি মানটা বেড়েই গেছে। আবার কতগুলো আছে দেখো, মিথেন, নাইট্রোজেন বা CO2 এই সমস্ত গ্যাসের ক্ষেত্রে চাপ বাড়ানোর সাথে সাথে পিভি মানটা প্রথমে কমে যায়, কমে গিয়ে তারপর চাপ বাড়ালে পিভি মানটা বাড়ে। অর্থাৎ পিভি মানটা কিন্তু স্থির নয়। কিছু গ্যাসের ক্ষেত্রে দেখলাম কি পিভি মান বরাবর বাড়ছে, যেমন হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে খাড়া লেখচিত্র। মিথেন, CO2 বা N2 গ্যাসের ক্ষেত্রে চাপ বাড়ানোর সাথে সাথে পিভি মান প্রথমে কমছে, কমার পর সর্বনিম্ন বিন্দুতে পৌঁছানোর পর মানটা আবার বেড়ে যাচ্ছে। অর্থাৎ পিভি মানটা স্থির নয়, মানে এরা কেউই বাস্তব গ্যাসের নিয়ে আচরণ করেনি, এরা আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করেনি, এরা বাস্তব গ্যাস। এই লেখচিত্রকে বলা হয় আমাকা লেখচিত্র। বইতে একটু পড়ে নিও। দেখো বয়েল উষ্ণতা মানে কি, গ্যাসের উষ্ণতা বাড়ালে বাস্তব গ্যাসগুলি কিন্তু আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করতে থাকে। এই গ্রাফটা একটু নিচে দিকে নেমে গেলে না, হ্যাঁ ওয়াই এক্স অক্ষকে ছেদ করবে না কিন্তু, একটু হ্যাঁ দাগটা পড়ে গেছে, অ্যাডজাস্ট করে নিও, বইও আছে। ধরো কোনো একটা বাস্তব গ্যাসের পিভি বনাম পিএ লেখচিত্রে -75°C তাপমাত্রা অবতল খাঁজযুক্ত গ্রাফ পাচ্ছি। -25-এ খাঁজটা একটু কমেছে, 50-এ খাঁজটা আরও কমেছে। এ উষ্ণতা বাড়াতে বাড়াতে দেখবো যে কোনো একটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পিএ লেখচিত্রটা এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে। অর্থাৎ উষ্ণতা বাড়াতে বাড়াতে উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসের পিভি বনাম পি লেখচিত্রটি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যায়, তখন গ্যাসটা আদর্শ হয়ে যায়। অর্থাৎ যে উষ্ণতায়, যে উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে সেই উচ্চ উষ্ণতাকে বলা হয় বয়েল উষ্ণতা। এবার আমরা আসবো সংকোচনশীলতা গুণক। বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে কতটা বিচ্যুত হচ্ছে তা জানার জন্য আমরা একটা গুণক বা ধ্রুবক নিই, তাকে বলা হয় জেড বা সংকোচনশীলতা গুণক বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর CF। এন মোল আদর্শ গ্যাস সমীকরণটা হলো পিভি ইকুয়াল টু এনআরটি। যদি এটা বাস্তব গ্যাসে প্রয়োগ করতাম তাহলে পিভি নট ইকুয়াল টু এনআরটি হতো, কারণ বাস্তব গ্যাসগুলি পিভি নট ইকুয়াল টু এনআরটি সমীকরণ দেয়। যদি আমরা এন মোল বাস্তব গ্যাসের সমীকরণ প্রয়োগ করি এখানে, আর সেই বাস্তব গ্যাসের আয়তনটাকে আমরা ধরে নিই ভি, তাহলে কী হবে বলতো, পিভি ইকুয়াল টু কী হবে, জেড এনআরটি হয়ে যাবে। হয়েছে? আচ্ছা এবার দেখো তো কী হবে, পিভি ইকুয়াল টু জেড এনআরটি কেন হলো, এখানে পিভি ইকুয়াল টু এনআরটি ছিল, নট ইকুয়াল টু থেকে ইকুয়াল টু করতে হলে জেড দিয়ে গুণ করতে হয়, মানে পিভি ইকুয়াল টু কী হয়ে যাবে, জেড এনআরটি। তাহলে এখানে জেডটা কী হয়ে গেলো, জেডটা হয়ে গেলো তোমাদের ধ্রুবক, অর্থাৎ সংকোচনশীলতা ধ্রুবক। এবার আমরা এখানে ভি আর করে দিয়ে দিই, রিয়েল গ্যাস বাস্তব গ্যাস এটা VAR করে নিতে হবে, ঠিক আছে। বলো কী হবে শেষ পর্যন্ত, লেখাটা ভুলে ছিল, নয় আর লিখতে হবে। বলো তো কী হবে তাহলে, যদি ভাগ করি আমরা এই 2 নম্বরটা দিয়ে 1 নম্বরকে, তাহলে ZNRT বাই NRT ইকুয়াল টু হবে PVR বাই পিভি। তাহলে কার্লি কী থাকবে, জেড ইকুয়াল টু VR বাই ভি, মানে কী দাঁড়িয়ে গেলো, রিয়েল গ্যাসের আয়তন বাই আদর্শ গ্যাসের আয়তন। জেড ইকুয়াল টু রিয়েল গ্যাস মানে বাস্তব গ্যাসের আয়তন বা আদর্শ গ্যাসের আয়তন। যখন দুটো গ্যাসের আয়তন সমান হয়ে যায়, মানে যে নির্দিষ্ট চাপ এবং যে নির্দিষ্ট উষ্ণতায় দুটো গ্যাসের আয়তন সমান হয়ে যায়, সেক্ষেত্রে জেড ইকুয়াল টু 1 হয়। তখন সমচাপ সম উষ্ণতা, এখানে টিটা একই, সম উষ্ণতা চাপটা একই, সমচাপ সম উষ্ণতায় যদি দুটো গ্যাসের আয়তন সমান হয়, তখন জেড ইকুয়াল টু 1, তখন বলবো বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করছে। কিন্তু সমচাপ সম উষ্ণতা যদি জেডের মানটা 1-এর থেকে বেশি হয়, তখন বাস্তব গ্যাসের আয়তনটা মানে উপরটা নিচের থেকে বেশি, মানে রিয়েল গ্যাসের আয়তনটা আদর্শ গ্যাসের আয়তন থেকে বেশি, তখন বলবো বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাসের আয়তনের থেকে বেশি আয়তন ধারণ করেছে। অর্থাৎ সমচাপ ও সম উষ্ণতায় আদর্শ গ্যাসটি যে আয়তন দেখিয়েছিল, বাস্তব গ্যাসটি তার থেকে বেশি আয়তন দেখিয়েছে। এই ঘটনাটিকে বলা হয় ধনাত্মক বিচ্যুতি। উল্টো ক্রমে যদি জেড <1 হয়, তখন বাস্তব গ্যাসের তুলনায় আদর্শ গ্যাসের আয়তন কমে যায়। সেক্ষেত্রে বাস্তব গ্যাসের আয়তন কমে যায় বলে সমচাপ ও উষ্ণতায় বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের আয়তনের থেকে কম বলে সেই ঘটনাটাকে বলা হয় ঋণাত্মক বিচ্যুতি। অর্থাৎ বাস্তব গ্যাসগুলি সমচাপ ও উষ্ণতায় আদর্শ গ্যাসের থেকে আয়তন কম দেখিয়েছে। এবার যদি সংকোচনশীলতা গুণকের আমরা লেখচিত্র অঙ্কন করি, জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি, তোমরা যেন জেডের মানটা ওয়াই অক্ষে রেখেছি, এটা মূলবিন্দু মানে 0, এটা জেডের মান 1, আর উপরটা জেডের মান হচ্ছে 1 থেকে বেশি উপরটা। আর চাপটাকে আমি এক্স অক্ষে রেখেছি। দেখতে পাচ্ছি N2, মিথেন বা CO2 এই সমস্ত গ্যাসের ক্ষেত্রে মানে এই যে পয়েন্টগুলো নেবো, এই পয়েন্টগুলো থেকে আমি কী পাচ্ছি, এই সমস্ত পয়েন্টগুলো থেকে পাচ্ছি যে চাপ প্রয়োগ করলে জেডের মানটা <1 আছে, মানে এই বাস্তব গ্যাসগুলি এইরূপ ক্ষেত্রে ঋণাত্মক বিচ্যুতি দেখিয়েছে। আবার ধরো এই পয়েন্ট থেকে লম্বটা নেই, মানে এই এত উচ্চ চাপে কী হচ্ছে, তখন জেডের মানটা 1-এর থেকে ক্রস হয়ে গেছে, মানে তখন ধনাত্মক বিচ্যুতি দেখাচ্ছে। মানে এই এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নিচে এই অবতল গ্রাফের যে কোনো পয়েন্ট থেকে লম্ব টানলে, এক্স অক্ষের উপর লম্ব টানলে যে ছেদটা করবে সেটা চাপের মান, আর ওয়াই অক্ষের ছেদ করে যে মানটা পাবে সেটা জেডের মান।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাবো যে গ্রাফগুলো হয়নি যেটার মানটা লেস দেন 1 রয়েছে বা যেটার মানটা গ্রেটার দেন 1 রয়েছে, মানে কোনো ক্ষেত্রে এই সরলরেখা, এই যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, তার নিচের পয়েন্টগুলো সব জেড লেস দেন 1 মানে ঋণাত্মক বিচ্যুতি দেখিয়েছে, আর উপরের পয়েন্টগুলো সব জেড গ্রেটার দেন 1 মানে ধনাত্মক বিচ্যুতি দেখিয়েছে। মানে কেউই কিন্তু আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করেনি। এটা হলো সংকোচনশীলতা গুণকের লেখচিত্র। তা আমাদের প্রশ্ন জায়গায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে আলাদা হয় কেন? দেখো মূলত দুটো পয়েন্ট বইয়েও লেখা আছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয়েছিল যে আদর্শ গ্যাসের অণুগুলো খুব অতি ক্ষুদ্র, কিন্তু দেখা যায় বাস্তব গ্যাসের অণুগুলো কিন্তু অতি ক্ষুদ্র নয়। বাস্তব গ্যাসের অণুদের নিজস্ব আকার বা আয়তন আছে। এই মূল পয়েন্টের উপর ভিত্তি করেই দেখা যায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে আলাদা হয়। অর্থাৎ আদর্শ গ্যাসের অণুগুলো বিন্দুবৎ হলেও বাস্তব গ্যাসের অণুগুলি কিন্তু বিন্দুবৎ নয় বা অতি ক্ষুদ্র নয়। আরেকটা পয়েন্ট, আদর্শ গ্যাসের অণুদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ছিল না, কিন্তু বাস্তব গ্যাসের অণুদের মধ্যে আকর্ষণ আর বিকর্ষণ বল আছে। এই দুই মূল পয়েন্টের জন্য, মানে আকারটাও ক্ষুদ্র নয়, আবার বাস্তব গ্যাসের অণুদের আকর্ষণ বিকর্ষণ বল আছে, এই দুই বৈচিত্র্যের জন্যই বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে আলাদা হয়ে যায়। এবার আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের পার্থক্য কী? আদর্শ গ্যাসগুলো চার্লস বা বয়েলের সূত্র মেনে চলে, বাস্তব গ্যাসগুলো নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতায় মানে, তাছাড়া মানে না কিন্তু। তবে আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস হয় না, অস্তিত্বই নেই। আর প্রকৃত সমস্ত গ্যাসই বাস্তব গ্যাস। আদর্শ গ্যাসে অণুদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই বলে অণুগুলোকে কাছে আনা যায় না বলে ওদের তরল করা যায় না, কিন্তু বাস্তব গ্যাসগুলোকে সহজে তরল করা যায়। আদর্শ গ্যাসে অণুগুলো অতি ক্ষুদ্র হয়, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলো অতি ক্ষুদ্র নয়। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা কোনো গুণক Z=1 হয়, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে তা হয় না, মানে যেটার মান হয় 1 থেকে বেশি হয় বা 1 থেকে কম হয়। পরবর্তী ক্লাস নেব তোমাদের।